আচ্ছা, আমাদের শরীরের ভেতরেই যদি নিজেকে সারিয়ে তোলার একটা গোপন প্রোগ্রাম থাকে, চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যটাই খুঁজে বের করি। একবার শুধু কল্পনা করুন তো, আমাদের শরীরের ভেতরেই একটা অটোমেটিক রিপেয়ার সিস্টেম ভাবা যায়। মানে এমন একটা ব্যবস্থা যা কিনা শরীরের পুরনো, অকেজো বা নষ্ট হয়ে যাওয়া অংশগুলোকে নিজে নিজেই একদম ভেতর থেকে পরিষ্কার করে ফেলছে, শরীরকে করে তুলছে সতেজ, কোনো বাইরের সাহায্য ছাড়াই। তো এই পুরো যাত্রায় আমরা কি দেখব? প্রথমে আমরা কোষের ভেতরের সেই বলা যেতে পারে ক্লিন আপ ক্রু বা পরিচ্ছন্নতা কর্মী দলের সাথে পরিচিত হব। তারপর দেখব কিভাবে এই অসাধারণ প্রক্রিয়াটা চালু করা যায়। এর ভালো দিক, খারাপ দিক দুটোই আলোচনা করব। আর একদম শেষে দেখব কিভাবে হাজার বছরের পুরনো জ্ঞান আর আধুনিক বিজ্ঞান এক বিন্দুতে এসে মিলে যায়। তাহলে চলুন আর দেরি না করে একেবারে গভীরে ডুব দেওয়া যাক। আমাদের প্রথম স্টপ কোষের সেই আশ্চর্য পরিচ্ছন্নতা কর্মী দল, যারা কিন্তু আমাদের সবার শরীরের ভেতরেই এই মুহূর্তেও চুপচাপ নিজেদের কাজ করে যাচ্ছে। এই পুরো প্রক্রিয়াটার একটা কিন্তু দারুণ নাম আছে, অটোফেজি। নামটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে। অটো মানে হলো নিজ, আর ফেজিন মানে খাওয়া। তার মানে কি দাঁড়ালো? নিজেই নিজেকে খাওয়া। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই কিন্তু শরীরের একটা অসম্ভব জরুরি প্রক্রিয়া। এর মাধ্যমে আমাদের কোষগুলো নিজের ভেতরের আবর্জনা, মানে ধরুন ক্ষতিগ্রস্ত অংশগুলোকে রিসাইকেল করে নতুন শক্তি তৈরি করে। এখানে দেখুন, এই প্রক্রিয়াটা কত সুন্দরভাবে দেখানো হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম। ভাবুন তো, আমাদের প্রত্যেকটা কোষের ভেতরেই যেন একটা করে অত্যাধুনিক রিসাইক্লিং প্ল্যান্ট বসানো আছে। এর কাজ কি? এর কাজ হলো সারাক্ষণ ভাঙা বা অপ্রয়োজনীয় প্রোটিন বা অন্যান্য নষ্ট হয়ে যাওয়া অংশগুলোকে খুঁজে বের করা, তারপর সেগুলোকে ভেঙে ফেলে সেই কাঁচা মাল দিয়েই আবার নতুন একদম ঝকঝকে কোষীয় উপাদান তৈরি করা। দারুণ না ব্যাপারটা? আচ্ছা, এই যে পরিষ্কার করার কাজটা, এটা কিন্তু কয়েকটা ধাপে হয়। মোট 4টা ধাপ। প্রথমে কোষ ঠিক ঠিক খুঁজে বের করে কোন অংশগুলো ক্ষতিগ্রস্ত। এরপর একটা অটোফ্যাগোজোম, মানে সোজা বাংলায় বললে একটা আবর্জনার ব্যাগ, সেই নষ্ট অংশগুলোর চারপাশে তৈরি হয়। তৃতীয় ধাপে এই ব্যাগটা সোজা চলে যায় কোষের মেইন রিসাইক্লিং সেন্টারে, যার নাম লাইসোজোম। আর একদম শেষে ওই লাইসোজোমের ভেতরে থাকা শক্তিশালী এনজাইমগুলো আবর্জনাগুলোকে এক্কেবারে ভেঙে ফেলে, আর সেগুলোকেই শক্তি হিসাবে বা নতুন কোষ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করে। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, শরীরের এই অসাধারণ রিসাইক্লিং সিস্টেম, এটাকে আমরা চালু করব কিভাবে? এর সুইচটা কোথায়? চলুন সেটাই দেখি। আর এই প্রক্রিয়ার পেছনের আবিষ্কারটা যে একটা নোবেল পুরস্কার পর্যন্ত জিতেছে, সেটাও কিন্তু কম বড় কথা নয়। দেখুন, এই আবিষ্কারটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় যখন আমরা জানি যে জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওহসুমি ২০১৬ সালে ঠিক এই অটোফ্যাজি প্রক্রিয়াটা কিভাবে কাজ করে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্যই কিন্তু চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার গবেষণায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নিজেদের সুস্থ রাখার জন্য কোষের এই নিজস্ব ব্যবস্থাটা ঠিক কতটা জরুরি। তাহলে সেই সুইচটা কি? কি করলে অটোফেজি চালু হবে? উত্তরটা একদম সহজ, উপবাস বা ফাস্টিং। মানে যখন শরীর বেশ অনেকক্ষণ ধরে বাইরে থেকে কোনো খাবার বা পুষ্টি পায় না, তখন সে কি করে? সে টিকে থাকার জন্য নিজের ভেতরের এই রিসাইক্লিং সিস্টেমটাকে চালু করে দেয়। সোজা কথায়, খাবারের অভাবই হলো এই অটোফেজি প্রক্রিয়া শুরু করার আসল ট্রিগার। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কতক্ষণ না খেয়ে থাকতে হবে? গবেষণা বলছে অটোফেজি ব্যাপারটা অনেকটা ডিমার সুইচের মতো, জানেন তো? মানে আস্তে আস্তে এর আলো বাড়ে। সাধারণত ১২ থেকে ১৬ ঘন্টা ফাস্টিংয়ের পরেই এর প্রথম সিগন্যাল পাওয়া যায়। এরপর ২৪ ঘন্টার মধ্যে এটা বেশ ভালোভাবে সক্রিয় হয়ে ওঠে, আর প্রায় ৪৮ ঘন্টার মাথায় এর কাজ একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। আচ্ছা, এবার চলুন একটু গভীরে যাই, কারণ অটোফেজির ভূমিকা কিন্তু সবসময় একরকম নয়। এর ভালো দিক যেমন আছে, তেমনি কিছু জটিল দিকও আছে, বিশেষ করে যখন আমরা বিভিন্ন রোগের কথা ভাবি। ব্যাপারটা আসলে বেশ জটিল। যেমন ধরুন ক্যান্সারের ক্ষেত্রে এখানে অটোফেজির ভূমিকাটা অনেকটা একটা দুমুখ তলোয়ারের মতো। একদিকে রোগের একদম শুরুর দিকে এটা ক্ষতিগ্রস্ত কোষ পরিষ্কার করে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে,
কিন্তু অন্যদিকে একবার যদি শরীরে ক্যান্সার কোষ তৈরি হয়ে যায় বা টিউমার বড় হতে শুরু করে, তখন এই একই অটোফেজি প্রক্রিয়া কিন্তু সেই ক্যান্সার কোষগুলোকেই পুষ্টি দিয়ে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারে। অদ্ভুত না? ইসিলিয়ে এই বিষয়টা নিয়ে এখনও অনেক গবেষণা চলছে। তবে ক্যান্সারের এই জটিল ব্যাপারটা বাদ দিলে নিয়ন্ত্রিত অটোফাজির কিন্তু আরও অনেক সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা আছে। গবেষণায় দেখা গেছে এটা আমাদের কোষের আবর্জনা পরিষ্কার করে বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়, ইনসুলিনকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে, এমনকি মস্তিষ্ক থেকে ক্ষতিকর প্রোটিন সরিয়ে স্নায়ুতন্ত্রকেও সাপোর্ট দেয়। এছাড়াও এটা শরীরের ভেতরের প্রদাহ কমায় আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বুস্ট করে। তো এই যে এত আধুনিক বিজ্ঞানের কথা আমরা বললাম, চলুন এবার দেখি এর সাথে হাজার বছরের পুরনো মানবিক ঐতিহ্যের কোনো সংযোগ আছে কিনা। আর বিশ্বাস করুন, সংযোগটা বেশ চমকপ্রদ। এখানেই আসল মজার বিষয়টা। খেয়াল করে দেখুন, বিজ্ঞানীরা অটোফেজি শুরু হওয়ার জন্য যে 12 থেকে 16 ঘন্টার কথা বলছেন, সেই সময়টা কিন্তু ইসলামিক রমজান মাসে রোজার গড় সময়কালের সাথে প্রায় হুবহু মিলে যাচ্ছে। কি আশ্চর্য মিল, তাই না? এই স্লাইডের উদ্ধৃতিটা ঠিক এই সংযোগের কথাই বলছে। এখানে বলা হচ্ছে যে অটোফেজির জন্য আমাদের শরীরের যে একটা জৈবিক চাহিদা আছে, সেটার সাথে ইসলামিক রোজার মতো একটা প্রাচীন ঐতিহ্যের কি গভীর একটা মিল। এটা আধুনিক বিজ্ঞান আর ধর্মীয় অনুশাসনের মধ্যে একটা দারুণ শক্তিশালী যোগসূত্র তৈরি করছে। এই মিলটা থেকে একটা ধারণা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। তাজকিয়া অর্থাৎ আত্মশুদ্ধির যে আধ্যাত্মিক লক্ষ্য, সেটাকে কিন্তু শরীরের ভেতরের এই জৈবিক প্রক্রিয়াটা সরাসরি সাপোর্ট করছে। মানে একদিকে যেমন আমাদের কোষগুলো নিজেদের আবর্জনা পরিষ্কার করে শরীরকে নতুন করে তুলছে, ঠিক তেমনি আত্মশুদ্ধির কাজটাও যেন সহজ হয়ে যাচ্ছে। দুটোও যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তো আমরা এতক্ষণ কথা বললাম শুধু খাবার থেকে বিরত থাকা নিয়ে, কিন্তু যদি উপবাসের সময় খাবার এবং পানি দুটো থেকেই বিরত থাকা হয়, তখন শরীরে ঠিক কি হয়? পানি পিপাসা, এটা কি শরীরের জন্য শুধুই একটা স্ট্রেস, নাকি পানি পান না করার ফলে শরীরে অন্য কোনো বিশেষ সুপার পাওয়ারও চালু হয়ে যেতে পারে? এর পেছনের বিজ্ঞানটা কি জানতে হলে চোখ রাখতে হবে আমাদের পরের পর্বে।